নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো গল্প অভিশপ্ত আয়না। গল্প লেখা ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। শুরু করছি আজকের গল্প অভিশপ্ত আয়না। মাখনপুর গ্রামের বড় জমিদার তিনকড়ি চক্রবর্তী। প্রচুর সম্পত্তির মালিক উনি মারা যাওয়ার পর ওনার ছেলেপুলেরা সব শহরে চলে যায়। বছরে একবার করে আসেন গ্রামের বাড়িতে। কিন্তু বর্তমানে ওনাদের ছেলে মেয়েরা বিদেশে থাকেন পড়াশুনো চাকরি বাকরির সূত্রে। আর ওনাদেরও বয়স হয়েছে, তাই দীর্ঘ বেশ কয়েক বছর আর গ্রামের বাড়িতে যাতায়াত বন্ধ। তিনকড়ি চক্রবর্তীর ছোট ছেলে দিবাকর চক্রবর্তীর একমাত্র মেয়ে ঈশা বিদেশে পড়াশুনো শেষ করে দেশে ফিরেছে। তারই ছোটবেলার বন্ধু গৌরবের সঙ্গে বাড়ির লোকের অনুমতিতে বিয়ে ঠিক হয়েছে। ঈশার ইচ্ছে সে নিজের গ্রামের বাড়িতে বিয়েটা করবে, অর্থাৎ সেই জমিদার বাড়িতে। মায়ের কাছে সে নিজেদের জমিদার বাড়ির গল্প অনেক শুনেছে। সেই ছোট্টবেলায় সে সেখানে গিয়েছিল, তাই এতগুলো বছর পর তার সমস্ত স্মৃতি প্রায় আবছা। মায়ের মুখে গল্প শুনে মনে মনে কল্পনা করে যেটুকু গল্প বানিয়েছে তা তার বন্ধুদের সাথেও শেয়ার করেছে। নিজের মনের ইচ্ছায় আর বন্ধুদের জোড়াজুড়িতে সে ও গৌরব গ্রামের বাড়িতেই বিয়ে করবে ঠিক করেছে। সমস্ত আচার অনুষ্ঠান সমস্ত কিছুই সেখানে হবে। তাই পরিকল্পনা মতো এক সপ্তাহের মধ্যে ঝরে পড়া, ফেটে পড়া, ভেঙে পড়া জমিদার বাড়িকে জোড়াতালি দিয়ে রং করে নতুনের মতো করার চেষ্টা করা হয়েছে। বিয়ের দুদিন আগেই দিবাকর বাবু সপরিবারে তাদের গ্রামের বাড়িতে আসেন। গৌরবদের পরিবার বিয়ের আগের দিন আসবে। আরও অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবও আসবে। গোটা বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে, চমৎকার দেখাচ্ছে চারপাশটা। ঈশার সাথে তার কাছের দুটো বান্ধবী এসেছিল। সকলে মিলে সারা বাড়ির চারপাশ ঘুরে দেখছে। যিনি বাড়ির দেখাশুনো করেন বৃদ্ধ নরেন, তিনি সকলের জন্য সমস্ত রকম ব্যবস্থা করছেন। ঈশা ও তার দুই বান্ধবী ঘুরতে ঘুরতে 3 তলায় পৌঁছে গেছে। 3 তলার বিরাট বড় বারান্দা পেরিয়ে একটা ঘর, কিন্তু ঘরটা তালা বন্ধ, আর তালার মধ্যে কি সব লাল কাপড় সুতো জড়ানো, সিঁদুর মাখানো। ভারী কৌতূহল হলো মেয়েগুলোর। দরজার কাছে গিয়ে তালা খোলার চেষ্টা করতে যাবে এমন সময় পিছন থেকে বৃদ্ধ নরেন বলল, কি করছেন এখানে? কি দিদিমণিরা, ওই ঘরের ধারে কাছে যাবেন না। আমি বলি কি, আপনারা কেউ এই 3 তলায় উঠবেনই না। অনুষ্ঠানের সমস্ত ব্যবস্থা নিচেই করা হয়েছে, তাই দয়া করে নিচেই থাকুন। শুভ অনুষ্ঠানটি ভালোই মিটলে হয়। আপনারা দয়া করে নিচে যান। বৃদ্ধের কথায় ঈশা ও তার বন্ধুরা ভারী অবাক হলো। তার সাথে সাথে কৌতূহলও দ্বিগুণ বেড়ে গেল। 3 জন একে অপরের মুখ তাকাতাকি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তারপর তারা নিজেদের মধ্যে ঠিক করলো, যে করেই হোক ওই ঘরে কি আছে সেটা দেখতেই হবে। ওরা ঠিক করলো রাতে সবাই ঘুমিয়ে পড়লে ওরা ও ঘরে যাবে। তার আগে কায়দা করে চাবিটা বাগাতে হবে। কিন্তু চাবি জোগাড় করতে বেশি বেগ পেতে হলো না। একতলার হল ঘরের দেওয়ালে একটা কাঠের চাবি ঝোলানোর স্ট্যান্ডে একটা চাবি ঝুলছে, যাতে লাল সুতো বাঁধা। সুতরাং বুঝতে ওদের অসুবিধেই হলো না যে ওই চাবিটা সেই 3 তলার ঘরের চাবি।
দুপুরে সবাই যখন খেতে ব্যস্ত, তখন ঈশার বান্ধবী সেই চাবিটা নিয়ে নিজের কাছে লুকিয়ে রাখল। খাওয়া দাওয়া হই হুল্লোড় করে দিন শেষে রাতের বেলা ক্লান্ত শরীরে সবাই যে যার ঘরে ঘুমোতে গেল। ঈশা ও তার দুই বন্ধু চুপি চুপি গিয়ে চাবিটা নিল। তিনজনে খুবই সন্তর্পণে সেই ঘরটি খুলল। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ফলে ধুলো ঝুল মাকড়সার জালে ভর্তি। সবকিছু সরিয়ে সরিয়ে তারা ভিতরে ঢুকলো। কি অপূর্ব সব জিনিসপত্র! পুরনো দিনের সমস্ত আসবাবপত্র, আরো কত চমকপ্রদ জিনিস এখনকার বাজারে যেগুলো অমূল্য। ওরা সবাই ধুলো সরিয়ে সরিয়ে এটা ওটা দেখতে ব্যস্ত। এদিকে হঠাৎ বন্ধু দুটি খেয়াল করলো ঈশা নেই। এক্ষুনি তো এখানেই ছিল। অনেকটা সময় হলো ওরা এই ঘরে এসেছে, এবার যে বেরোতে হবে। ঘরের টিমটিমে আলোতে দেখতে পেল ঘরের একেবারে শেষ প্রান্তে ঈশা একটা বড় ড্রেসিং টেবিলের সামনে বসে আছে আর মোহিত হয়ে নিজেকে দেখছে সামনের রাখা আয়নায়। পিছন থেকে ওরা ডাকলো, এই ঈশা, ঈশা, কি করছিস এখানে? চল এবার নিচে যাই, কেউ জানতে পারলে কেলেঙ্কারি হবে যে। ঈশার যেন চমক ভাঙল। সে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ। আজ সকাল থেকেই আরো অনেক আত্মীয় স্বজন, গৌরবের বাড়ির লোকজন সকলেই চলে এসেছে। বাড়ি জমজমাট, ভিড়ে পুরো ঠাসা। বিকেলে সবাই নাচ গান করছে, মেহেন্দি পড়া শুরু হবে। কিন্তু ঈশাকে কেউ খুঁজে পাচ্ছে না। কোথায় গেল ঈশা? এদিক ওদিক খোঁজাখুঁজি চলছে। রাত 8টা বেজে গেল। তখন ঈশার দুই বন্ধু কাউকে কিছু না বলে সোজা চলে গেল সেই 3তলার ঘরে। এদিক ওদিক দেখতে দেখতে সেই ড্রেসিং টেবিলটার আয়নাটার সামনে গিয়ে দেখলো, যা দেখলো তাতে তারা অবাক হয়ে গেল। দেখলো ঈশা তার বিয়ের বেনারসি পরে একেবারে নতুন বউয়ের বেশে সেজে মোহিত হয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছে। প্রথমটা তারা অবাক হয়ে যায়, পরে ঠাট্টা করে বলে, আরে বিয়ের জন্য এখন একটা গোটা রাত বাকি। আজ থেকে কোণে সেজে বসে আছে, আর ওদিকে আমরা সবাই তোকে খুঁজছি। গৌরব তার চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। তবে সে যদি শোনে যে তুই বিয়ের জন্য এত তাড়াহুড়ো করছিস, একটা রাতও কাটাতে পারছিস না, তাহলে খুব খুশি হবে। এতক্ষণ ঈশা ওদের কোনো কথার কোনো জবাব দেয়নি, এমনকি মাথা ঘুরিয়েও ওদের দিকে তাকায়নি। কিন্তু এবার সে জবাব দিল, যেই জবাবটা একেবারেই আশা করেনি তার বন্ধুরা। আর জবাব দেওয়ার ভঙ্গিতেও তার বেশ ভয় ছিল। ঈশা কাঠ হয়ে বসে আছে আয়নার সামনে। ঘাড় না ঘুরিয়েই বলল, আমার তো বিয়ে হয়ে গেছে। ওই তো আমার পিছনে দাঁড়িয়ে আছেন আমার স্বামী। ঈশার বন্ধুরা ভয় ভয় চারিদিকটা দেখল, কিন্তু কেউ কোথাও নেই। ওরা মনে মনে ভাবলো, পাগল হয়ে গেল নাকি মেয়েটা? এখানে তো আমরা 3জন ছাড়া আর কেউই নেই। ওরা ঈশার কাঁধটা ধরে ঝাঁকালো, এই ঈশা, কি হলো তোর? কি যাতা বকছিস? চ চ চ নিচে চ, নিচে চ, সবাই অপেক্ষা করছে তো। কিন্তু ঈশা নিজের জায়গা থেকে একটুও নড়ল না। ওরা ভয়ে নিচে দৌড়ে গিয়ে সবাইকে ডেকে আনলো। সকলে ঈশার এই রূপ দেখে অবাক। ঈশার বাবা মা সকলেই ডাকাডাকি করলেন ঈশাকে,
কিন্তু ঈশা কারোর কোনো কথাতেই কর্ণপাত না করে চুপ করে বসে রইল। শেষে ঈশার মা এক প্রকার জোর করে তার হাত ধরে টেনে টেনে তাকে নিচে নিয়ে গেলেন। কিন্তু ঈশাকে নিচে কিছুতেই রাখা যাচ্ছে না। সে বারে বারে একই কথা বলছে, যেতে দাও, যেতে দাও আমাকে, ওটাই আমার ঘর, আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে। তখন ভৃত্য নরেন বলল, আমি বারণ করেছিলাম দিদিমণিদের ওই 3 তলার ঘরে না ঢুকতে, তবুও ওনারা শুনলেন না আমার কথা। হে ঠাকুর, রক্ষা করো। ডাক্তার ডাকা হলো। ডাক্তারবাবু ঈশাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। বৃদ্ধ নরেন ধীরে ধীরে বলল, ডাক্তারের ওষুধে কি আর এই সমস্যার সমাধান হবে? সে জেগে উঠেছে। বৃদ্ধ নরেনের এই কথাগুলো ঈশার মায়ের কানে পৌঁছলো। সে সকলের চোখের আড়ালে নরেনকে ডেকে পাঠালো। নরেনের কাছে হাত জোর করে কাকুতি মিনতি করলো ঈশার মা। নরেন কাকা, নরেন কাকা, আপনিই আমার ভরসা, এবার আপনাকেই কিছু একটা করতে হবে। আমি আপনার পায়ে পড়ি, আমার মেয়েকে বাঁচান। কয়েক যুগ আগের করা পূর্বপুরুষদের অন্যায় শাস্তি কেন আমার নির্দোষ মেয়েটা পাবে? এতদিন এই ঘটনা আমরা মনের মধ্যে চেপে রেখেছিলাম, ভেবেছিলাম সময়ের সাথে সাথে সমস্ত কলঙ্ক মুছে গেছে। কিন্তু কথাই আছে না, পাপ তার বাপকেও ছাড়ে না। আজ এতগুলো বছর পর আবার আবার সেই অন্যের করা পাপের শাস্তি পাচ্ছে আমার মেয়েটা। সব শুনে বৃদ্ধ নরেন বলল, এ ব্যাপারে আমি কিছু সাহায্য করতে পারবো না মা, আমাকে আপনারা ক্ষমা করুন। নরেনের কথা শেষ হতে না হতেই পিছন থেকে ঈশার বাবা বললেন, নরেন কাকা, তুমি এই গ্রামের বড় ওঝা গণিন যে আছে তাকেই ডাকো, যত টাকা লাগে আমি দেব, এর থেকে মুক্তি পেতেই হবে। নরেন কাকা মাথা নেড়ে চলে গেলেন। ভোরবেলা সবাই ঘুম থেকে ওঠার আগেই ভৃত্য নরেন গ্রামের বড় ওঝাকে নিয়ে হাজির হলো। ওঝা সেই ঘরে গেল, মন্ত্র পড়া শুরু করলো। আয়নার সামনে দাঁড়িয়ে মন্ত্র পড়তে পড়তে একটা প্রতিচ্ছবি ভেসে উঠল। বধূ বেশে এক নারী মূর্তি। সে চিৎকার করে বলছে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, কাউকে ছাড়বো না, আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেব। ওঝা মন্ত্র বলে আয়না ও সেই ঘরটা বেঁধে দিলেন। এদিকে ঈশাকেও একটা তাবিজ দিলেন। ঈশার হাতে সেটা পরিয়ে দিলেন ওর মা। পরদিন ঈশার বিয়ে। সব তোড়জোড় চলছে। এদিকে সকাল থেকেই ঈশার খোঁজ নেই। সকলে আবার খুব চিন্তিত। সকলে ছুটল 3 তলার সেই ঘরের দিকে। কিন্তু ঘরের তালা ঈশা খুলল কিভাবে? চাবি তো লোকানো ছিল। ঘরে ঢুকে সকলে দেখল ঈশা পুনরায় বধূ বেশে আয়নার সামনে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। চোখের পাতা পড়ছে না মেয়েটার। ঈশার শরীর ঠান্ডা হয়ে গেছে। ঈশার মৃত দেহটা আয়নার সামনে বসে আছে, আর আয়নায় যার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সেটা অন্য আর একটা নারী মূর্তি, যাকে কাল রাত্রে দেখা গিয়েছিল, অর্থাৎ আজকে ভোরবেলা ওঝা আসার সময়। সারা বাড়িতে শোকের ছায়া নেমে এলো। গৌরব খুবই ভেঙে পড়েছে। সে নরেন কাকাকে জোরাজোরি করে জানতে পারল বহু বছর আগে এই বাড়ির এক জমিদার একটি মেয়েকে বিবাহ করেন, কিন্তু বিবাহের ঠিক পর মুহূর্তে তিনি জানতে পারেন মেয়েটির পাগল, মাথার গন্ডগোল আছে। তাই বিয়ের রাতেই সেই মেয়েটিকে খুন করলেন নিজের হাতে, যার সাক্ষী ওই আয়না। তারপর থেকে সেই জমিদারও ওই ঘরটিতে থাকতে পারতেন না।
সব সময় যেন আয়নায় সেই মেয়েটির প্রতিচ্ছবি দেখতে পেতেন। তারপর ঘরটি বন্ধ করে দিলেন মন্ত্র পড়ে বড় ওঝা। তারপর থেকে কেউ আর ওই ঘরের আশপাশেও যেত না। এই বাড়ির পুরনো সমস্ত সদস্যই এই গল্প জানতেন, কিন্তু নতুন জেনারেশনদের এই গল্প অজানা ছিল। গল্পটা আগে থেকে জানলে হয়তো ঈশা আজ বেঁচে থাকতো। শেষ হলো আজকের গল্প, অভিশপ্ত আয়না। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর যাদের ভালো লাগবে না তারা প্লিজ এড়িয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।